Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজ 31 ডিসেম্বর 2024। বিদায় নিচ্ছে আরো একটি বছর, আসছে নতুন একটি বছর আমাদের মাঝে। যে বছরটি বিদায় নিচ্ছে সেই বছরটির জন্য আমার সব সময় মন খারাপ হয়, কারণ এই বছরটি জুড়ে আছে কত স্মৃতি, কত পাওয়া, কত না পাওয়া। আমরা বিদায় জানাতে চাই খুব চমৎকার ভাবে 2024কে। এই বছরটি আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক ঘটনাবহুল। আমরা এই বছরে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি 2025-এ। সেই প্রত্যাশা থাকবে, সেই প্রার্থনা থাকবে পরম করুণাময়ের কাছে। সেই সাথে আমরা সবাই আপনাদের আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের এই স্পেশাল এপিসোডে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। 2024 আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর আরও একটি কারণে। এই বছরে আমরা সিদ্ধান্ত নেই আমরা ইউটিউবে শো করব, এবং এই বছরে আমরা সিদ্ধান্ত নেই আমরা বৃহস্পতিবারে একটি শো করব। এই বছরে আমরা সিদ্ধান্ত নেই আমরা মঙ্গলবারেও অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়ে সরাসরি তাদের কাছ থেকে ঘটনা শুনবো, এবং আপনারা সবাই শুনবেন সেটা। এই 2024-এই আমরা সিদ্ধান্ত নেই আমরা বিভিন্ন এলাকায় গিয়ে ঘটনা সংগ্রহ করব, এবং সেই ঘটনাগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন। সরাসরি দেখতে পাবেন মানে ওই এলাকায় গিয়ে সেইখানকার মানুষের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসা ঘটনাগুলোই ভিডিও আকারে আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি আর থেমে থাকেনি, এগিয়ে গেছে সামনের দিকে। সামনের সময়গুলোও ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন, সেটাই প্রত্যাশা। আজকে এই স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই বিশেষ আয়োজন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জিজ্ঞেস করলাম না, আশা করি সব সময় ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম আবির, আমার বাড়ি কলকাতা। আজ আমি আপনাদের যে ঘটনা বলবো এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটা কত ভয়ঙ্কর তা বলতে পারছি না, বাট ঘটনাটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, তাই ঘটনাটি আজকে শেয়ার করলাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি লিখতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন বেশি কথা না বলে ঘটনাতে যাওয়া যাক। সেবার তুই সত্যি ভূত দেখেছিলি? হ্যাঁ, বিশ্বাস কর, সত্যি। তোকে মন করা কথা বলে আমার কি লাভ বলতো? বেশ, বুঝলাম। শুনি সেইবারের কথা। যদি গাঁজাখড়ি হয়েছে মার খাবি কিন্তু। বলে আমার বন্ধু শাকিল একটা চেয়ার টেনে এনে বসল। শাকিল আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা বলতে একদম সেই নার্সারি থেকেই আমাদের যাবতীয় ঘটনা রটনা অভিজ্ঞতা সব ওর জানা। সবকিছু বিশ্বাস করলেও ভূতে ঠিক ওর বিশ্বাস ছিল না। আমার জীবনে কিছু বিরল অভিজ্ঞতা শুনে ও নাক সিটকে বলে, থাক আর মিথ্যে বলতে হবে না, অনেক গল্প শুনিয়েছিস। অগত্যা আমিও চুপ হয়ে যাই। আমার অভিজ্ঞতার কথা একমাত্র আমিই জানি, তাই ওকে জোর করে বিশ্বাস করাই না। আমি কি এক দরকারে আমার বাড়িতে এসেছি। আমার বাড়ি আসার পর মুহূর্তেই উঠল ভীষণ ঝড়, আর সাথে কারেন্ট চলে গেল। এমন অবস্থায় শাকিল বলল, ধুর, দেখলি তো কি অবস্থা, আর ভালো লাগে না। আসার পথে মেঘও ছিল না, ধুর, ছাতাও আনিনি। আমি বললাম, ঠিক আছে, একটু থেকে যা, আমি বরং মুড়ি মাখছি, তেল চানাচুর আছে, সাথে 1 কাপ গরম চা, কি বলিস? বাহ, জমে যাবে। সাথে তোর ওই বানানো ভূতের গল্প বলিস, সময়টা বেশ ভালোই কাটবে। আমি কয়েক মুহূর্ত ওর চোখের দিকে তাকিয়ে থাকার পর একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেলাম। প্রায় মিনিট 20 পর সবকিছু তৈরি করে এনে আমি বসলাম বিছানায়, ও আমার সামনের চেয়ারে। কারেন্ট তখনও আসেনি, আর বৃষ্টির বেগ আরো কয়েক গুণ বৃদ্ধি হয়েছে। শাকিল মুড়ি খেয়ে চায়ের কাপে সশব্দে একটা চুমুক দিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বল বল, শুনি। বলে ফেল, যদি একটু ভয় টয় লাগে, গা শিরশির করে। কারেন্ট এসে গেলে আর হবে না। ওর এই ব্যঙ্গাত্মক কথায় অবশ্য কোনো প্রতিবাদ আমি করিনি। আমি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলাম, তুই তো জানিস
আমার ফিল্ডে কাজ, অফিসের কাজের ঝক্কি থেকে এইসব কাজে ঝক্কি ও ঝামেলা অনেক বেশি। আর এইসব কাজের জন্য আমায় নানান জায়গায় যেতে হয়, রাত কাটাতে হয়। সেইবারও আমি গিয়েছিলাম অফিসের কাজে বর্ধমান। অবশ্য বর্ধমান যে এই প্রথম গেলাম তা না, এর আগেও গিয়েছিলাম, তবে সেবার আমি থাকিনি। কিন্তু এই 2 মাস আগে বর্ধমানে গেলাম, তখন অবশ্য আমায় এক রাত সেখানে থাকতে হয়েছিল। আর ঘটনাটা তখনকার। শাকিল হাত উঠিয়ে বলল, জানি জানি, তারপর বল, আসল গল্পটা বল। আমি বলে শুরু করলাম। সে বর্ধমান পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। অবশ্য এতে আমার কোনো দোষ ছিল না, ট্রেন লেট ছিল। বর্ধমান স্টেশনে যখন নামলাম তখন বাজে দুপুর 2টা। এদিকে কাজ এখনো শুরু হয়নি, খিদেও লেগেছে ভীষণ। স্টেশনে যা হোক কিছু একটা খেয়ে সোজা চলে গেলাম আমাদের ক্লায়েন্টের অফিসে। ওখানে কাজ শেষ করে উঠতে উঠতেই সন্ধ্যে 6টা বেজে যায়। এর মাঝে অবশ্য ওই অফিসের ক্যান্টিনে আমি খেয়ে নিয়েছিলাম, তাই খিদের চাগারটা অতটা দেয়নি। কাজ শেষ করে দ্রুত এসে পৌঁছালাম স্টেশনে। কিন্তু এতটাই খারাপ ভাগ্য ছিল আমার যে কয়েক মিনিট আগে একটা আপ ট্রেন বেরিয়ে গেছে, আর এর পরে একটা ট্রেন আছে, সেটা অবশ্য রাত 9টায়। কিন্তু সেটা মাঝে মধ্যে লেট করে, কখনো 1 ঘন্টা, কখনো বা 2। কি করব ভেবে না পেয়ে স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। তারপর আমি বলতে যাব, সেই মুহূর্তে বাইরে ভীষণ ধ্বনিতে বাজ পড়ার শব্দ হলো। আমরা দুজনেই একটু চমকে উঠেছিলাম। আমি শেষ ট্রেনটার টিকিট কেটে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম ওখানে থাকার কোনো জায়গা আছে কিনা। স্টেশন মাস্টার ঘাড় নেড়ে বললেন যে এটা তো শিয়ালদা বা হাওড়া না, তাই আপাতত আমায় এই স্টেশনেই থাকতে হবে। আমি অগত্যা মশার কামড় সহ্য করে স্টেশনের মাঝে অবস্থিত একটা চেয়ারে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে যত সময় এগোতে লাগলো, লোক সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করলো। রাত তখন 8টা। খিদেটা আচমকা ফের চাগার দিয়ে উঠেছে। স্টেশনের আশেপাশে খাবারের দোকান আছে, তাই সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পূর্বে আমি চট করে গিয়ে রাতের জন্য রুটি আর তরকারি নিয়ে এলাম, আর একটা বিস্কিটের প্যাকেট। ভেবেছিলাম ট্রেনে উঠে খাবো। রাত 9টা বাজলো। ট্রেন আসার কোনো সংবাদ শোনা গেল না। এদিকে আমি একাকী স্টেশনে বসে প্রহর গুনতে লাগলাম। 10টা বাজলো, কিন্তু তখনও ট্রেন আসার কোনো সংবাদ পেলাম না। অতঃপর বাধ্য হয়ে আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে অগ্রসর হলাম। গিয়ে দেখি উনি একটা লম্বা বেঞ্চে চাদর পেতে শোয়ার তোড়জোড় করছেন। আমি গিয়ে ওনাকে ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করতে উনি যা বললেন তাতে আমার সারা শরীর কয়েক সেকেন্ডের জন্য অবশ হয়ে গিয়েছিল। এই আপলাইনের ওভারহেড তার ছিঁড়ে গেছে, সেটা মেরামত করে ফের ট্রেন চালাতে হবে, কিন্তু সেটা কখন হবে তার কোনো ঠিক নেই। এই রাতে আমি পড়লাম বিরাট ঝামেলায়। কোথায় হোটেল, কোথায় রাত কাটাবো, সেই চিন্তাই বারবার মনের মধ্যে বাসা বাঁধতে লাগলো। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলাম সব দোকান বন্ধ। একটা খাবারের দোকান তার ঝাঁপ ফেলছে। আমি দৌড়ে গেলাম তার দিকে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এখানে থাকার কোনো হোটেল পাওয়া যাবে? 1 রাত থাকার। লোকটি পানের পিক রাস্তায় ফেলে বলল, হ্যাঁ পাওয়া যাবে না কেন, স্টেশনের ধারে যেটা আছে ওটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। এখান থেকে 2 কিলোমিটার পরে আপনি হোটেল পেয়ে যাবেন। রাত 11টা। আমি ঠিক কি করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। স্টেশনে থাকবো নাকি 2 কিলোমিটার হেঁটে যাব এই রাতে? চোরের উপদ্রব কেমন তাও তো জানি না। সত্যি বলতে একটু একটু ভয় করতে লাগলো আমার। স্টেশন ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে এলো। একটা গোটা স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই, কেউ না। অগত্যা উপায়ন্তর না পেয়ে আমি ওই বেঞ্চেই আমার ব্যাগকে বালিশের মতন করে মাথার দিকে রেখে একটা পাতলা চাদর গায়ে টেনে শুয়ে পড়লাম। রাত তখন ঠিক কটা হবে জানি না, হঠাৎ কাশির শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম জড়ানো চোখের সামনের দিকে তাকাতেই দেখি একজন বয়স্ক লোক, গায়ে চাদর জড়ানো, বসে আছেন। চোখ কচলে একবার তার দিকে তাকিয়ে দেখে নিলাম। স্টেশনের বেশ কিছু আলো নিভিয়ে দেয়া হয়েছে, 2-1টা জ্বলছে, তারও জ্যোতি খুব একটা জোরালো নয়। এমন আবছা আলো ও অন্ধকারে কেমন একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছিল এই স্টেশনে। আমি উঠে বসতেই আমার সামনে কিছুটা দূরে মাটিতে বসা লোকটিও নড়ে চড়ে উঠল। আমি ভ্রু কুঞ্চিত করে তাকালাম তার দিকে। সঙ্গে বিশেষ কিছু ছিল না ওর। একটা
একটা ছোট্ট নোংরা কাপড়ের ব্যাগ ছাড়া মাটিতে একটা খবরের কাগজ পেতে বলেছে। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে নেই রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। একটা বড় হাই তুলে উঠে বসলাম বেঞ্চে। ট্রেন তখনও আসেনি। সামনে বসা লোকটির প্রতি দৃষ্টি যেতেই কেন জানি না বারবার সন্দেহ হতে লাগলো। আমার সাথে অনেকগুলো টাকা ছিল, আর ভয় ছিল সেই টাকাগুলোর জন্যই। আমি মিনিট খানেক সন্দিহান চোখে তাকিয়ে রইলাম তার দিকে। আচমকাই সামনে বসা লোকটি খুক খুক করে কেশে ভাঙা ভাঙা অদ্ভুত গলায় বলল, বাবু কি কলকাতায় থাকেন নাকি? আমার সন্দেহ যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। আমি ব্যাগটা ভালো করে কোলের কাছে আঁকড়ে ধরে বললাম, হ্যাঁ। লোকটি তেমন একটু কেশে নিয়ে বলল, ও, আপনার ভয় নেই, আমি চোর নই। আপনার ওই ব্যাগ আমি চুরি করব না। লোকটির এই কথা শুনে আমি চমকে উঠলাম। লোকটি জানলো কি করে আমার মনের কথা? লোকটি ফিক করে হেসে বলল, আপনি যেভাবে ব্যাগটা আঁকড়ে ধরে আছেন তাতে সবাই বুঝতে পারবে। মনে মনে অবাক হলাম। লোকটির দৃষ্টি আছে বলতে হয়। আমি জিজ্ঞেস করলাম, এই ট্রেন কখন আসবে বলতে পারেন? শুনলাম তো তার নাকি ছিঁড়ে গেছে, তা কাল ভোরের আগে তো আশাই নাই। কথাটা শুনেই আমার শিরদাঁড়া অবশ হয়ে এলো। সারা রাত আমায় এইভাবে একজন অচেনা লোকের সাথে ভয়ে ভয়ে কাটাতে হবে? সর্বনাশ! লোকটি ফের বলল, কাজের সূত্রে এসেছিলেন? আমি ঘাড় নাড়লাম। লোকটি বলল, ও, আমার নাম মদন, আমি এইখানেই থাকি। ঘরে বড্ড গরম, তাই স্টেশনে শুতে আসছি। লোকটির কথা শুনে আমি তো অবাক। বলে কি লোকটা? ঘরে গরম বলে স্টেশনে? এ তো বদ্ধ উন্মাদ। কথাটা মনে হতেই ভয় আরো বেশ কয়েক গুণ চেপে বসলো আমার ওপর। জানিসই তো শাকিল, ভূতের থেকে পাগলের ভয় বেশি। আমার কথা শুনে শাকিল মাথা নেড়ে বলল, তারপর? লোকটির কথা শুনে আমি কোনো উত্তর দিলাম না। ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেট বের করে খেতে শুরু করলাম। লোকটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। এই আলো অন্ধকারে লোকটিকে ভালো করে দেখারও কোনো উপায় নেই। শুধু এইটুকু বুঝতে পারছিলাম, লোকটির মুখমণ্ডল ছাড়া বাকি আপাত মস্তক চাদরে আবৃত। চোখ মুখ অস্পষ্ট, তবে যেটুকু বুঝলাম তার গাল ভর্তি দাড়ি, চোখের চাহনিও বড় অদ্ভুত। হঠাৎ করে লোকটি বলে উঠল, আমায় একটা বিস্কিট দেবেন, খুব খিদে পেয়েছে। অগত্যা আমি পুরো বিস্কুটের প্যাকেটটা এগিয়ে দিলাম তার দিকে। লোকটি তখন একটা অদ্ভুত কথা বলল, আপনি ছুঁড়ে দিন, আমি নিয়ে নেব। লোকটি আমার থেকে 20 হাতের দূরত্বে। আমি ছুঁড়ে দিলাম তার দিকে বিস্কিটের প্যাকেটটা। বিস্কিটের প্যাকেট হাতে পেয়ে তার মুখের কি অভিব্যক্তি হয়েছিল তা এই আঁধারে বোঝার কোনো উপায় নেই। লোকটি একটি বিস্কিট মুখে পুরে বলল, জানেন, আমারও একটা পরিবার ছিল, বাবা মা বউ ছেলে মেয়ে সবাই ছিল। আমি বেঞ্চে হেলান দিয়ে ব্যাগটা পাশে রেখে লোকটির কথা প্রসঙ্গে বললাম, ছিল বলছেন কেন? কারণ তারা আর কেউ বেঁচে নেই। লোকটির কথা শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি বললাম, হো, খুব দুঃখিত, ওনারা মারা গেলেন কিভাবে? সে অনেক কথা, আপনি শুনবেন? আমি ভেবে দেখলাম ট্রেন আসতে অনেক দেরি, আর টাকা ভর্তি ব্যাগকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না। তাই সময় কাটানোর একটা মোক্ষম উপায়। আমি বললাম, শুনব। লোকটি একটু কেশে বলতে শুরু করলো, আমি আগে চাকরির সূত্রে কলকাতা থাকতাম সপরিবারে। তারপর হঠাৎই আমার চাকরিটা চলে যায়। অনেক খোঁজার চেষ্টা করি চাকরি, কিন্তু কলকাতার মতন বড় শহরগুলোতে আমার চাকরি কোনোভাবেই যেন জোগাড় হচ্ছিল না। আধুনিকতার ছোঁয়ায় আমাদের মতন সেকেলের লোকগুলো যেন কোম্পানির জন্য একটা আস্ত আবর্জনায় পরিণত হতে শুরু করেছিল। আমার সাথে অনেক লোকের চাকরি চলে যায়। প্রায় মাস তিনেক অনেক চেষ্টা করার পরেও যখন কিছুই জোটাতে পারলাম না, তখন এক প্রকার বাধ্য হয়েই ফিরে এলাম এই গ্রামের বাড়িতে। এই বাড়িতে অবশ্য বাবা মা আগে থেকেই থাকতেন। আমি, আমার স্ত্রী ও ছেলে এসে জুটলাম। ওইটুকু খাবার, তার উপর 5
পাঁচজন প্রাণী, স্বাভাবিকভাবে ভাড়ায় টান পড়ল। বেরিয়ে পড়লাম মজদুরি করতে। সারাদিন চড়া রোদে খেটে বাড়িতে ঢুকতাম, তখন শরীরে আর কিছু অবশিষ্ট থাকতো না। এভাবেই কাটতে লাগলো দিন। দিন দিন যেন মাথাটাও গরম হতে শুরু করলো। একটু কিছুতেই হঠাৎ হঠাৎ রেগে যেতাম। শরীরের কষ্ট লাঘবের জন্য মদ্যপান শুরু করলাম। শেষে এমন অবস্থা হলো যে লোকে মজদুরের বদলে মাতাল বলেই বেশি চিনত আমায়। এইটুকু বলে লোকটি থামল। তারপর গোটা দুয়েক বিস্কিট মুখে পুড়ে দিল। চিবিয়ে জল খেয়ে ফের বলতে শুরু করলো। আমি এই ফাঁকে হাতের ঘড়িটি দেখে নিলাম। রাত 3টা বাজে। লোকটি বলল, এইভাবে কেটে গেল কয়েক মাস, কয়েক বছর। হঠাৎই একদিন কি যে হলো, বাড়িতে ফিরে কি একটা কথায় সবার সাথে আমার ঝগড়া হয়ে গেল। আমার মাথা গেল আগুন হয়ে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বাড়িতে থাকা একটা চপার নিয়ে আমি এক ধারে সবার গলা কেটে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। হুফ, কি রক্ত, কি রক্ত! ঘরের মেঝে, দালান ভেসে যেতে লাগলো রক্তে। আমি পাথরের মতো দাঁড়িয়ে দেখতে লাগলাম। চোখের কোণে এক চিলতে হাসি। লোকটির শেষ কথাগুলো শুনে আমি অনুভব করলাম আমার শির দাঁড়াটা যেন শিরশির করে উঠছে। সারা শরীর দিয়ে নেমে গেল মুহূর্তের মধ্যে ঠান্ডা কনকনে রক্তের স্রোত। ভয়ে আমার গলা শুকিয়ে ওঠার জোগাড়। আমি আর ওখানে বসে থাকতে পারছিলাম না। লোকটি বলে চলল, তারপর খুনগুলো করে আমার খুব একটা দুঃখ হয়নি, আবার আনন্দও পাইনি। ঠিক কি যে অনুভূতি হয়েছিল বলে বোঝানো যাবে না। অতঃপর লাশগুলোকে আমারই বাড়ির নিচে মাটিতে পুঁতে দিই। আর সেই দিন থেকেই বাড়িতে কিছুতেই ঘুমাতে পারি না, বুঝলেন? বড্ড গরম লাগে আমার। মনে হয় কেউ সারা শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। উফ, অসহ্য যন্ত্রণা। আমি ভয়ে মনে মনে যা সুরাজানি পড়তে লাগলাম। এখন বদ্ধ উন্মাদের পাল্লায় পড়লাম আমি। সারা শরীর আমার কাঁপছে, পা দুটো যেন ভারী হয়ে আসছে, অবশ হয়ে আসছে। মনে এই আতঙ্ক গ্রাস করলো, আমি হাঁটতে পারবো তো? বুকের ভেতরের হৃৎপিণ্ডটাও ব্যাকুল হয়ে উঠেছে। আমি কোনো রকমের ঢোক গিললাম। ঠিক সেই মুহূর্তেই কান ফাটানো একটা আওয়াজ আমাকে প্রায় চমকে দিল। আর একটু হলেই বোধহয় আমার আত্মারাম খাঁচা ছেড়ে পালাতো। ট্রেনের ঘোষণা হচ্ছে, আপ শিয়ালদা স্টেশন আসছে আর 10 মিনিটে। বুকের মধ্যে যেন হঠাৎ করে জীবনী শক্তি খুঁজে পেলাম আমি। আমি বেঞ্চ ছেড়ে উঠতে যেতেই লোকটি বলল, জানেন, এই কষ্ট আর সহ্য করতে পারি না। তাই একদিন আমি বাড়ির ওই সিলিংয়ে গামছা বেঁধে ঝুলে পড়লাম। খুব কষ্ট হয়েছিল প্রথমে, একটু কাঁপুনি এসেছিল, কিন্তু বিশ্বাস করুন কয়েক সেকেন্ড পরেই এক অপার শান্তি, এক শান্তি এসে জড়িয়ে নিল আমায়। আমার মুখ ততক্ষণে হাঁ হয়ে গিয়েছে। আমার ব্যাগটা হাত থেকে সশব্দে খসে পড়ে গেছে। আমি হাঁ করে তাকিয়ে আছি সেই আপাদ মস্তক ঢাকা ছায়ার দিকে। লোকটি কি মজা করছে? বুকের ধড়ফড়ানি ক্রমেই বেড়ে যাচ্ছিল আমার। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। তারপর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলাম মাটিতে। তারপরের ঘটনা কিছুতেই মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন আমি রেলের পুলিশের অফিসে শুয়ে। একজন লোক আমার মুখে জল ছিটিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরতেই ধর মরিয়ে উঠে বসলাম। পাশে বসা লোকটিকে চিনতে অসুবিধা হলো না আমার। এই যে সেই স্টেশন মাস্টার। আমার জ্ঞান ফিরে আসতে দেখে উনি বললেন, যাক, এই যাত্রায় বেঁচে গেছেন। ওনার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। তার মানে আবার কি? ঘুমের ঘোরে আপনি তো মশাই ট্রেন লাইন ধরে হাঁটছিলেন, আর সেই সময় আপ লাইনে ট্রেন আসছিল। ভাগ্যিস আমি আগে ভাগে দেখতে পেয়েছিলাম, নইলে। কথা নেই আমার মুখে। আমি যেন বোবা হয়ে গিয়েছিলাম। কেবল কষ্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম কোনো মতে, আচ্ছা, ওখানে আর কোনো লোক ছিল কি? লোক কই? কেউ না, পুরো স্টেশন ফাঁকা, আপনি ছাড়া কেউ ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে সে কে ছিল? স্টেশন মাস্টার অবাক হয়ে প্রশ্ন করলেন, কে?
সেই লোক যে আমার সামনেই বসেছিল, নিজের নাম বলেছিল মদন। স্টেশন মাস্টার ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে, তারপর অদ্ভুত একটা কথা বললেন। আপনার কি মাথায় প্রবলেম আছে? কি সব আবল তাবল বকছেন? আপনি ছাড়া কেউই ছিল না। আমি কথা বাড়াইনি। তার পরদিন সকালেই ট্রেন ধরে কলকাতা ফিরি। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই তীব্র শব্দে ফের একটা বাজ পড়ল, আর সাথে সাথেই জানালার পাল্লাগুলো দমকা হাওয়ায় সশব্দে খুলে গেল। সেই পাল্লা খুলে গিয়েছিল না কেউ খুলে দিয়েছিল বলতে পারি না। এবং শাকিল আর আমি প্রচণ্ড ভয় পেয়ে অবাক হয়ে দুজন দুজনের মুখের দিকে তাকাই। এর কিছুক্ষণ পরে কারেন্ট চলে আসে, তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। তবে কারেন্ট আসার পরে শাকিলের মুখ চোখ দেখি ও আমার মতোই প্রচণ্ড ভয় পেয়েছে। শাকিল অবশ্য কারেন্ট আসার পরেও বেশ অনেকক্ষণ বাড়িতে থাকে, তারপর একসাথে খাওয়া দাওয়া করে ও বাড়ি চলে যায়। রাসেল ভাই, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না। যাই হোক, ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। আর শ্রোতা বন্ধুদের জানাই ধন্যবাদ এত কষ্ট করে ধৈর্য ধরে শোনার জন্য। আর বেশি কথা বলবো না, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম। নাম আবির মণ্ডল, বাড়ি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আবির, আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবং আপনার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার যত আমাদের লিসেনার রয়েছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং বছরের শেষ দিনটিতে আপনাদের এই অনন্য উপহার গ্রহণ করলাম সাদরে। থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘটনায় ঘটনায় ভয়ের রাজ্যে আমরা বিদায় দিতে চাই পুরনো বছরকে। আর সেই জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাইয়া ও সকল লিসেনার্স, এবং আপনাদের প্রতি জানাই ভালোবাসা। আমি নাহিদ আশরান। কথা বেশি বাড়াতে চাই না, তাই সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ও হ্যাঁ, ঘটনার শুরুতে বলে রাখি, এই ঘটনার দুইটি অংশ হবে। অংশ এক। আমাদের গ্রামের বাসা ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভার কাজীপাড়া গ্রামে। সময়টা 2006-07 সালের দিকে। তখন আমরা পরিবার সহ ঢাকাতে থাকতাম। হঠাৎ আমাদের গ্রামের বাসা থেকে খবর আসে আমার চাচাতো ভাই অনেক অসুস্থ। তখন আমি অনেক ছোট, তাই অসুস্থ শুনে খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু বাবার ছুটি না থাকায় আমরা কেউ গ্রামে যেতে পারিনি। পরবর্তীতে আমরা সপরিবারে গ্রামে যাই এবং জানতে পারি আমার চাচাতো ভাইকে নাকি জিনে ধরেছিল। ভূতের গল্প হওয়ায় আমি শুনতে আগ্রহ প্রকাশ করি, কারণ আমি ছোটবেলা থেকেই ভূতের গল্প শুনতে ভালোবাসি। বলে রাখা ভালো যে গ্রামের মধ্যে রাস্তার পাশেই আমাদের একটি বাগান আছে, এবং এই বাগানের মধ্যেই আমাদের পারিবারিক গোরস্থান। আগে আমাদের এই বাগানের সামনে দিয়ে আসতেও মানুষ কেমন যেন ভয় পেত। সেটা আমরা পরবর্তীতে জানতে পারি। সেখানে একটি কবরের পাশেই একটি আতা গাছ ছিল। একদিন দুপুরের দিকে আমার দুই চাচাতো ভাই রাকিব ও হারুন সহ হারুন ভাইয়ের বড় বোন রোকসানা আপু ছিল। তারা তিনজন মিলে ওই আতা গাছ থেকে আতা পাড়তে যায়।
ছোটবেলা থেকে হারুন ভাই অনেক বেশি চঞ্চল প্রকৃতির থাকায় সে গাছে ওঠে এবং বাকি দুইজন গাছের নিচে দাঁড়িয়ে থাকে। হারুন ভাই যখন আতা পাড়ছিল তখন হঠাৎ খেয়াল করে দেখেন একদম চিকন দুইটি ডালে দুইটি মহিলা তাদের অনেক লম্বা চুল ছেড়ে বসে আছে এবং তাদের দিকে তাকিয়ে হাসছে। সে এটা দেখে ভয়ে এক লাফে গাছ থেকে নেমে দৌড় দিয়ে বাসায় চলে আসে। তার এই অস্বাভাবিক দৌড় দেখে বাকি দুইজন দৌড় দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর হারুন ভাই আর তখন কাউকে কিছু বলেননি, কিন্তু ওই দিন বিকেলের দিকে বা সন্ধ্যার একটু আগে ভাইয়ের শরীরে অনেক জ্বর চলে আসে এবং তার শরীর এতটাই গরম ছিল গায়ে নাকি হাত দেয়া যাচ্ছিল না। সেদিন রাতে হারুন ভাই কিছু উল্টাপাল্টা কথা বলতে থাকে। কথাগুলো ছিল এমন, মা দেখো আকাশে মাইক্রোবাস, মোটরসাইকেল, প্লেন সব একসাথে উড়ে যাচ্ছে। এরপর আমার চাচির কাছে সে খাবার চায়। আমার চাচি তাকে ডাল দিয়ে ভাত দেয় এবং সে নাকি তখন অনেক রেগে উচ্চস্বরে বলছিল, আমি তোর কাছে খাবার চেয়েছি আর তুই কিনা আমাকে পোকামাকড় আর পানি খেতে দিলি। তখন সবাই মনে করে অনেক বেশি জ্বর, তাই সে এমন উল্টাপাল্টা বকছে। পরদিন সকাল হতে না হতেই হঠাৎ ঘুম থেকে উঠেই অনেক জোরে দৌড় দেয় এবং বাসার পাশে একটি পুকুরে লাফ দেয়। আমার এক চাচা দেখে ফেলায়, তাকে কোনো রকম সেখান থেকে তুলে নিয়ে আসা হয়। আমার দাদি অনেক নামাজি একজন মানুষ, তিনি এসব বুঝতেন এবং তিনি বললেন হারুন ভাইয়ের ওপরে জিনের আসর হয়েছে। তখন একটি হুজুরকে ডেকে নিয়ে আসা হয় এবং হুজুর অনেক কিছু করে জিনকে আনতে সক্ষম হন এবং তিনি জিজ্ঞেস করেন, তোমরা এই ছেলেটির এমনভাবে ক্ষতি কেন করছো আর ওর কাছে কেনই বা এসেছ? তখন তারা বলে, ও যখন আতা গাছে উঠে আতা পাড়ছিল তখন ওই দুইটা মহিলা জিনদের দেখে গাছ থেকে লাফ দেওয়ার সময় তারা যে ঢালটিতে বসেছিল সেটা ভেঙে যায়। এই জন্য জিন দুইটি হারুন ভাইকে মেরে ফেলতে চায়। পরে হুজুর অনেক চেষ্টা করে জিন দুইটাকে ভাইয়ের কাছ থেকে সরাতে পারে না, কিন্তু হারুন ভাইয়ের শারীরিক অবস্থা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। তখন আমার চাচিরা একটা বুড়ির খোঁজ জানতে পারে এবং সেখানে নিয়ে যায়। তাকে সবকিছু খুলে বলে এবং বুড়ি আমার ভাইকে দেখে বলে, আমি সব ঠিক করে দিতে পারবো, কিন্তু শাহী মসজিদে একটা খাসি জবাই দিতে হবে। বলে রাখি, আমাদের এলাকায় এই শাহী মসজিদটি অনেক প্রাচীন। এই মসজিদ জুড়েও রয়েছে অনেক ঘটনা। অনেকে এটাও বিশ্বাস করে সেখানে কিছু মানত করলে নাকি সেটা বিফলে যায় না, তাই প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। তো এরপর ওই শর্তে আমার চাচা চাচি রাজি হন এবং বুড়িকে বলেন তাদের সন্তান যেন সুস্থ হয়ে যায়। বুড়ি বিভিন্ন চেষ্টা চালিয়ে আমার ভাইকে ঠিক করে এবং জিন দুইটি যেন তাদের কাছে কখনো না আসতে পারে সেই ব্যবস্থা করে। চাচাদের আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে যাওয়ায় খাসিটি দিতে একটু দেরি হচ্ছিল, কিন্তু তখন প্রায়শই চাচি স্বপ্নে সেই বুড়িটিকে দেখতেন আর বুড়ি বলতো, তুই এখনো খাসি দিসনি, তোর ছেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তখন চাইলেও আর কিছু করতে পারবি না। এভাবে দুইবার স্বপ্নে আসার পর তারা খাসিটি নিয়ম অনুযায়ী জবাই দেয় এবং আলহামদুলিল্লাহ তারপর থেকে আর কোনো সমস্যা ওই ভাইয়ের সাথে ঘটেনি। অংশ 2। এবার আসি দ্বিতীয় ঘটনায়। আমার বয়স তখন 17 বছর। কালের পরিবর্তনে আমরা তখন গ্রামের বাসায় চলে আসি। আমাদের দাদার বাগানে অনেক গাছগাছালি আছে। তো আমাদের দাদা হঠাৎ একদিন সিদ্ধান্ত নেয় সেই আতা গাছটি কেটে বিক্রি করে ফেলবে এবং এই সিদ্ধান্ত সে একাই নেয়। পরে আমরা যখন সবাই জানতে পারি এবং আমরা তখন সবাই তাকে সেই গাছটি কাটতে বারণ করি, কিন্তু কে শোনে কার কথা। অবশেষে দাদা সবার কথা অমান্য করে গাছটি কেটে বিক্রি করে দেয়। কিছুদিন যাবৎ সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ আমরা জানতে পারলাম দাদার স্বপ্নে নাকি ওই দুইটা জিন এসেছে এবং তারা বলছে, তুই আমাদের থাকার জায়গা একদম নষ্ট করে ফেলেছিস, তোকে আমরা একেবারে মারব না, আস্তে আস্তে কষ্ট দিয়ে মারব। তার কিছুদিন পরই একদিন হালকা বৃষ্টি হয়, যাকে আমরা ছিটে ফোটা বৃষ্টি বলে থাকি। সেদিন দাদা আনুমানিক রাত 11টার দিকে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলেন। আমাদের গ্রামের মসজিদের সামনে যখন তিনি আসেন তখন লক্ষ্য করেন মসজিদের মধ্যে কয়েকজন পর্দাশীল নারী হেঁটে বেড়াচ্ছে এবং তার দিকে তাকিয়ে আছে। সেই ব্যাপারটা তিনি স্বাভাবিকভাবে নিয়েই আবার হাঁটতে থাকেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার ওপর একদম হালকা পানি জমে থাকে, সেখানে পা দেয়া মাত্রই তিনি পড়ে যান এবং আশেপাশে যারা ছিল তারা ভেবেছিল হয়তো তিনি উঠে দাঁড়িয়ে যাবেন,
কিন্তু কোনোভাবেই তিনি আর উঠতে পারছিলেন না। তারপর সবাই এসে তাকে ধরে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তিনি আর দাঁড়াতে পারছিলেন না। তখন বাসায় কেউ একজন ফোন দিয়ে বলে দাদা রাস্তায় পড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারছেন না। এই কথা শুনে আমরা সবাই তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাই এবং এক্স-রে করে দেখা যায় তার ডান পাটি কোমরের নিচ অংশ থেকে পুরোপুরিভাবে ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো তার পা ঠিক হয়নি এবং আমার দাদা ধীরে ধীরে যেন সব জ্ঞান হারিয়ে ফেলে, যার তার সাথে খারাপ আচরণ করে এবং অনেক শিরকমূলক কথা বলে, যা তার এই বয়সে বলা মানায় না। আস্তে আস্তে তিনি উন্মাদ হয়ে যাচ্ছেন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। স্টোরিটি সিলেক্টেড হলে পড়ে শোনাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা এই পুরনো বছরকে বিদায় দেওয়ার জন্য বিশেষ এই আয়োজনে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি আরও যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনারা শুনবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর সকল শ্রোতারাও ভালো আছেন। আমি ভূত এফএম-এর অনেক বড় একজন ফ্যান। রিসেন্টলি জানতে পারলাম Bhoot.com এর বিষয়ে। আমার বাড়ি ময়মনসিংহের শেরপুর জেলার কোনো একটি উপজেলায়। ঘটনাটি ঘটে 2016 সালে আমার মামাতো ভাইয়ের বন্ধুর সাথে। এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। আমার ভাই যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমিও সেইভাবেই বলছি। আমরা ছিলাম দুই বন্ধু, দুইজনেই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আনন্দের সময় কাটাচ্ছিলাম। আমার বন্ধু রাজীবের পাশের এলাকার একটি মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। একদিন রাতে আকাশটা ছিল খুব অন্ধকার। আমার বন্ধু রাজীব ঠিক করলো যে আজকে সে তার সেই প্রিয় মানুষটির সঙ্গে দেখা করতে যাবে। যেই ভাবা সেই কাজ। সাথে সাথেই সে তার প্রিয় মানুষ সাথীর সাথে কথা বলল দেখা করার জন্য। তাদের দেখা করার জায়গাটা সাথীদের বাড়ির পেছনের ছোট একটি বাঁশঝাড়ের ভেতরে। বাঁশঝাড়ের পাশেই একটি কলা বাগান, আর তারপরেই গ্রামের বুক চিরে বয়ে গেছে পুরনো একটি খাল। একটু পরেই দুই বন্ধু মিলে রওনা দেয়। চারদিকে খুটখুটে অন্ধকার, হালকা ঠান্ডা বাতাস বইছে। আকাশটা সম্পূর্ণ কালো। আমরা দুজনে দুইটি সিগারেট জ্বালিয়ে হাঁটতে থাকি। প্রায় 20 মিনিটের রাস্তা যেতে হবে। গ্রামের রাস্তা হওয়াতে একদম জনমানবহীন, গা ছমছমে অবস্থা। সাথীদের বাড়ির কাছে এলে রাজীব বলে, তুই কলাবাগানেই থাক, আমি দেখা করে আসি। রাজীব চলে যায়। তখন ঠিক 11টা বাজে। তাকে বললাম 20 মিনিটের মধ্যেই চলে আসতে। রাজীব আমার কাছে তার মানিব্যাগটি রেখে তার সাথে থাকা ছোট টর্চ লাইটটি নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর আমি কলাবাগানে বসে সিগারেট জ্বালিয়ে টানতে থাকি। দেখতে দেখতে প্রায় 50 মিনিটেরও বেশি সময় হয়ে যায়। আমার সাথে থাকা ছোট বাটন ফোনটির টর্চ জ্বালিয়ে তাকে খুঁজতে যাই। গিয়ে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজীব নিচে পড়ে আছে। দৌড়ে তাকে জড়িয়ে ধরলাম। সে জ্ঞান হারিয়ে পড়ে আছে, কোনো কথাই বলছে না। অনেক কষ্টে তার জ্ঞান ফিরল। কি করব বুঝতে পারছিলাম না। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু কালো ধুধু অন্ধকার। কারো সাহায্য পাবার আশাও ছিল না। অনেক কষ্টে তাকে ধরে কোনোভাবে বাসায় নিয়ে আসি। পরদিন তার জ্ঞান হারানোর সেই কাহিনী শুনে আমার শরীরও হিম হয়ে আসে। তার কথাটি ছিল এমন, আমি যখন বাঁশঝাড়ের ভেতরে গেলাম এই দেখি সাথী দাঁড়িয়ে আছে। দেখে খুব খুশি হলাম। কাছে যেতেই বুঝতে পারলাম পাশ থেকেই
কেমন একটা ভ্যাপসা গন্ধ আসছে। সাথীকে বললাম, চলো একটু ওইদিকে যাই। ঠিক তখনই সাথী আমার দিকে তাকালো। কালো আঁধারের মাঝে তার চোখ দুটো বেশ অন্যরকম লাগছিল। আমি সাথে সাথে তার দিকে ছোট টর্চে ধরতেই দেখি সাথী নয়, এই যে একটা অবয়ব। মুখটা অস্পষ্ট, চোখ দুটি মনে হচ্ছিল জল জল করছে। গন্ধটা হঠাৎ খুব বেড়ে যায়, মনে হচ্ছিল যেন পেট ফেটে মারাই যাব। তখনও নিজেকে শক্ত রেখে দাঁড়িয়েছিলাম। চারিদিকে পিনপত্তন নীরবতা। তার মধ্যে হঠাৎ করেই টর্চটা বন্ধ হয়ে গেল। সব অন্ধকার। চোখের সামনে শুধু জল করা এক জোড়া চোখ। যখনই দৌড়াতে যাই তখনই বুঝতে পারি আমার পা দুটো কেউ টেনে ধরেছে। জোর গলায় তোকে ডাক দিতে গিয়েও গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। কেউ যেন বুকের ওপরে বসলো, মনে হলো যেন পুরো একটি পাহাড় আমার বুকের ওপরে চাপিয়ে দিয়েছে কেউ। শ্বাস নিতে পারছিলাম না। অন্যদিকে দুর্গন্ধ খুব জোরালো হয়ে গেল। এই অবয়বটা লোমশ হাতে আমার গলা চেপে ধরলো। তার মুখের লালাগুলো আমার মুখে ছিটকে পড়ছে। ভেবেছিলাম এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। মনে মনে আয়তাল কুরসি পড়ছি। ঠিক কতক্ষণ দোয়া করেছি মনে নেই। এই বলে রাজীব তার ঘটনা শেষ করল। সেদিনের মতো তাকে বাড়িতে রেখে আমি বাড়িতে চলে যাই। তার 1 মাস পরে ঢাকায় চলে যাই। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় রাজীবের বাবার ফোন আসে। তিনি যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। তিনি ঠান্ডা কাঁদো কাঁদো গলায় বললেন, রাজীব আর নেই বাবা। শুনেই আকাশটা যেন হঠাৎ করেই মাথার উপরে ভেঙে পড়ল। হৃদয়টা দুমড়ে মুচড়ে গেল। ছোটবেলা থেকেই দুজনে একসাথে বড় হয়েছি। কখনো ভাবিনি এভাবে আমাদের পথ চলা শেষ হবে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তার সাথে? ফোন কেটে গেল। পাথর হয়ে বসে রইলাম। কিছু ভেবে উঠতে পারছিলাম না। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে অফিসের বসকে বলে ছুটি নিয়ে সাথে সাথেই ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুরের বাসে উঠি। যেতে যেতে রাতের আঁধার কেটে ভোর হয়ে আসে। রাজীবদের বাসায় গেলাম। দুপুরে পুলিশের থেকে লাশ এনে বাড়ির উঠোনে রাজীবের লাশ রাখা হয়েছে। আমি কাছে গেলাম। তার মুখটা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না। কেঁদে ফেললাম। মনে হচ্ছে তার গাল দুটি কেউ পুড়িয়ে দিয়েছে। পরদিন বিকেলে তাকে মাটি দেয়া হয়। পরে তার ছোট ভাইয়ের কাছে শুনতে পারি তার মৃত্যুর রহস্য। তার ভাই যেভাবে বলে, সেদিন রাতে ভাইয়াকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখি ভাইয়া ঘরে নেই। একটু পর আবারও যাই, কিন্তু তার কোনো খোঁজ নেই। রাত কেটে যায়। সকালে তার ঘরের দরজায় গিয়ে দেখি তখনও রাতের মতোই তালা দেওয়া। তখন ভাইয়ার প্রতি খুব রাগ হয়। আব্বুকে গিয়ে বলি। আব্বু ভাইয়াকে ফোন দেয়, কিন্তু তার মোবাইল বন্ধ পাচ্ছিল। তারপর সারা গ্রামে তাকে খোঁজা হয়। আত্মীয় স্বজনের বাড়িতেও ফোন দেওয়া হয়, কিন্তু কোথাও তার খোঁজ মেলে না। ততক্ষণে সারা গ্রামের মানুষ জেনে গিয়েছে। সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হচ্ছে। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। তখন যেন অবস্থাটা আতঙ্কে রূপ নেয়। সন্ধ্যার আমার একটু আগে পশ্চিম দিক থেকে কেউ দৌড়িয়ে বাড়ির দিকে আসতে থাকে। কাছে আসার পর বুঝলাম সেটা পাশের এলাকার একজন ছেলে। তিনি বাড়ি এসেই বাবার সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলেন, রাজীবের লাশ পশ্চিমের খালের কাদায় পাওয়া গেছে। একটু দম নিয়েই আবার বললেন, মনে হচ্ছে সারা শরীরে আগুনের ছ্যাঁকা দেওয়া। আপনারা তাড়াতাড়ি আসেন। আমরা সবাই ছুটে গেলাম। গিয়ে দেখি অনেক মানুষ। আমরা যেতেই সবাই সরে গিয়ে রাস্তা করে দিল। চোখের সামনে কাদা মাখানো ভাইয়ের লাশ। মনে হচ্ছিল তার চোখ দুটো যেন বড় হয়ে বেরিয়ে আসবে। শরীরটা ফুলে গেছে। এই বলে রাজীবের ভাই কেঁদে উঠল। আমি নিজের চোখের জল আটকে রাখতে পারিনি। তারপর অন্য এক সমস্যা। পুলিশের পোস্টমর্টম রিপোর্টে তাকে খুন করা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আর তার শরীরে কেন পোড়া ছাপ বা সেগুলো পোড়া ছাপ কিনা তাও বোঝা যায়নি। সেদিন রাতে রাজীবের সাথে কি হয়েছিল সেটা শুধু ওপরওয়ালাই ভালো জানেন। কিছুদিনের মধ্যে রাজীবের বাবা একটি কবিরাজের সাথে কথা বলে জানতে পারে তার উপরে কালো জাদু করা হয়েছিল। কবিরাজ আরও বলে কোনো একটি মেয়ের কবর থেকে শরীরের হাড় দ্বারা তাকে কালো জাদু করা হয়েছে। তারপর সেই কবিরাজ কালো জাদু করেছিল তার সাথেও কথা বলে এবং সত্য জানা যায়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজীবের লাশ সাথীদের বাড়ির পাশের খালেই পাওয়া যায়। আর রাজীবের সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য কবিরাজ রাজীবের কবরের মাটি ব্যবহার করেছিল।
এই ছিল আমার সংগ্রহীত সম্পূর্ণ সত্য ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভূত.com আপনি পড়ে শোনাবেন। গুছিয়ে লেখার চেষ্টা করেছি, ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। মোহাম্মদ শামীম, শেরপুর, ময়মনসিংহ থেকে এই ঘটনাটি লিখেছেন। আমি প্রথম থেকে এই ঘটনার শেষ পর্যন্ত আমি খুবই অপেক্ষা করছিলাম এটা জানার জন্য যে এটি কোনো হত্যাকাণ্ড কিনা। কারণ প্রথম ঘটনাতেও আমার মনে হয়েছিল যে কেউ তাকে হয়তো মেরেছে, বাঁশবাগানে ফেলে রেখেছে। পরবর্তীতে আমার মনে হয়েছিল যে খালের পানিতে হয়তো কেউ তাকে মেরেই ফেলে রেখেছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট সাধারণত হওয়ার পরে এটার সন্দেহের অবকাশ থাকে না। আপনারা বলছেন মুখে পোড়া দাগ, সেগুলো আসলে পানিতে থাকার কারণে কিনা বা অন্য কোনোভাবে এসছে কিনা। নিশ্চয়ই পোস্টমর্টমের রিপোর্টটা যদি আরেকটু ডিটেইলে আমাদের জানাতে পারতেন তাহলে হয়তো জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যেত। যাই হোক, আমরা বছরের শেষ সময় শুরু করছি। এখন এত এই সমস্ত বিষয়ে চিন্তা না করে, ভয় যে পাচ্ছি এটাই বড় কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে 31 ডিসেম্বর এবং আমাদের বছরের শেষ দিন। আমরা আমাদের ভূত.com-এ একসাথে শুনছি এবং ভয় রাজ্যে হারিয়ে যাচ্ছি। ঘটনাগুলো শুনতে নিশ্চয়ই আমাদের সবারই ভালো লাগছে। যদি এতটুকু ভালো লাগে আমি নিজেকে ধন্য মনে করব। আমি আজকের এই এপিসোডটি শুরু করেছিলাম কলকাতার একটি ঘটনা দিয়ে। তারপরে বাংলাদেশের ঘটনায় এসেছি, আবারও বাংলাদেশের ঘটনায় এসেছি। এরপরে আমি এমন একটি ঘটনায় যাব যে ঘটনাটি এসছে ইউনাইটেড কিংডম থেকে। আমি সবসময় আপনাদের বলেছি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘটনা আসে এবং তার মধ্যে ইউনাইটেড কিংডমও অন্যতম। এবং আমাদের পৃথিবী বিশ্ব জুড়ে আমাদের বাঙালিরা ছড়িয়ে আছেন এবং তারা তাদের সফলতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন। তেমনই একজনের পাঠানো একটি ঘটনা আমি পড়ে শোনাচ্ছি। পাঠিয়েছেন আশিক এবং তিনি পাঠিয়েছেন যেখান থেকে, সেটা হচ্ছে নর্থ হাইডল্যান্ড, ইউনাইটেড কিংডম। ঘটনাটি পড়ে শোনালে সবচেয়ে ভালো হয় যদি আমি স্টুডিওতে ভার্চুয়ালি ঘটনাটি বলতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রাসেল ভাই? আশা করি ভালো আছেন। আমার নাম আশিক এবং আমি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছি। আমি পূর্বে একটি ঘটনা পাঠিয়েছি যার নাম ছিল রহিম কুড়ালি। ওই ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনেক ধন্যবাদ। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা লন্ডনে বসবাসরত আমার এক বন্ধু যার নাম মুশফিক, ওনার কাছ থেকে শোনা। তিনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই লেখার চেষ্টা করছি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে অনেকজন মানুষ আসেন। যারা এসেছিলেন বিয়ের দাওয়াতে তাদের মধ্যে ছিলেন আমার এক মামা। অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকে। তখন আমার মামার হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। আমার মামা তখন সিদ্ধান্ত নেন যে আমাদের বাড়িতে রাতটা কাটাবেন। রাতে আমার মামা আমার সাথে ঘুমান আমার ঘরে। আমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে যাই প্রতিদিনের মতো, কিন্তু মাঝরাতে কোনো একটা শব্দের কারণে উঠে যাই। উঠে আমি দেখতে পাই আমার মামা চোখ বন্ধ রেখেই হাসছেন আস্তে করে। হাসিটা তো অদ্ভুত, ভয়ঙ্কর। আমার মামাকে আমি কয়েকবার ডাক দিলাম ওঠার জন্য, কিন্তু তারপরও আমার মামা ঘুম থেকে ওঠে না। আমি ভেবেছিলাম যে হয়তো মামা কোনো একটা স্বপ্ন দেখছে এবং এই কারণেই হয়তো এরকমভাবে হাসছে। তারপর আমি আবার ঘুমিয়ে যাই। সকালে আমি ঘুম থেকে উঠে দেখতে পাই যে অনেকজন লোক আমার বিছানার পাশে একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার মামাকে অনেক ডাক দেওয়ার পরেও ওনাকে ঘুম থেকে ওঠানো সম্ভব হচ্ছে না। আরেকটা রহস্যজনক ব্যাপার হলো যে তিনি তখনও হাসছিলেন আস্তে আস্তে, কিন্তু অন্যরা কিছু জিজ্ঞেস করলে কোনো জবাব দিচ্ছিলেন না। পুরোটা দিন মামা এভাবেই বিছানায় শুয়েছিলেন। পরের রাতে আমি অন্য এক রুমে চলে যাই। যেহেতু আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম সেই কারণে আমি মামার সাথে আর ঘুমাতে সাহস করিনি। ওই রাতে কোনো এক কারণে আমি আমার রুমে প্রবেশ করি যেখানে আমার মামা শুয়েছিল। তখন দেখতে পাই যে আমার মামা সেখানে নেই। আমি আবার আমার রুমে চলে যাই, মানে যে রুমে আমি ঘুমাচ্ছিলাম, এবং বাবাকে বিষয়টা জানাই। আমার বাবা তখন সিদ্ধান্ত নেন যে আমার মামাকে খুঁজতে যাবেন। অনেক খোঁজাখুঁজির পর আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের ছাদে আমরা যাব দেখতে।
আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তখন দেখতে পেলাম ছাদে প্রবেশ করার দরজাটা বন্ধ, কিন্তু আমরা দরজার এক ফাঁক দিয়ে দেখতে পাই যে আমার মামা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে ছাদের এক প্রান্তে। আমার মামা তখনও হাসছিলেন এবং ওনাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল। উনি চোখ বন্ধ করে এবং কোনো চাবি ছাড়াই ছাদে কিভাবে প্রবেশ করলেন সেটা একটা রহস্য। আমার বাবা দ্রুত চাবি নিয়ে আসেন এবং মামাকে জোর করে টেনে নিয়ে আসেন বাড়ির ভেতরে। পরদিন আমার বাবা একজন চিকিৎসক নিয়ে আসেন আমাদের বাড়িতে আমার মামাকে সুস্থ করার জন্য। চিকিৎসক যখন আমার মামাকে দেখেন তখন আমার মামা হেসে যাচ্ছিলেন চোখ বন্ধ রেখে। এটা দেখে চিকিৎসক অনেক অবাক হয়ে যান। তিনি একটা বড় সূঁচ বের করে সেটা বিঁধে দেন আমার মামার পায়ের তালুতে। অবাক করা ব্যাপার হচ্ছে যে আমার মামার কোনো প্রকার সমস্যাই হলো না। তিনি চিৎকার দেননি, অস্বস্তি বোধ করেননি, যদিও সূঁচটা বেশ বড় ছিল, বরং তখনও ওনার মুখে একটা হাসির রেখা লেগেছিল। চিকিৎসক তখন আমাদেরকে জানান যে ওনার দ্বারা এটা সম্ভব না মামাকে সুস্থ করার জন্য। তিনি আমাদেরকে বলেন যে অন্য চিকিৎসককে খুঁজে বের করতে, অর্থাৎ ধর্মীয় চিকিৎসা বা অন্য কোনো অল্টারনেটিভ চিকিৎসা করাতে। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে একজন ভালো ইমাম বা হুজুরকে ডেকে নিয়ে আসা হবে। ইমাম এসে সাথে সাথে বুঝতে পারেন যে আমার মামার সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। তিনি আমাদেরকে জানান যে আমার মামা নাকি সন্ধ্যার সময় খারাপ জিনেদের বাসস্থানে গিয়ে সিগারেট খাচ্ছিল এবং সে কারণেই এই সমস্যা শুরু হয়েছে, যেটার কারণে জিনটা ওনাকে অসুস্থ করে ফেলেছে। ইমাম সাহেব তখন আমার মামার ওপর কিছু পানি ছিটিয়ে দেন এবং আরো কিছু চিকিৎসা করান। তারপর আমার মামা আস্তে আস্তে সুস্থ হন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ রইল। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আমি জানি না যে আসলে এই যে জিনদের জায়গায় গিয়ে চুল খোলা রাখলে বা তাদেরকে বিরক্ত করলে বা সেই জায়গায় হেঁটে গেলে এরকম সমস্যা হয়, এই সমস্ত আমরা শুনে থাকি। আমি জানি না যে এই সমস্যাগুলো আসলেই কিভাবে ঘটে বা এটার সত্যতা সম্পর্কে আমার জানা নেই, কিন্তু সমস্যা যা হয় এবং আল্লাহর পাক কালাম থেকে যখন কোনো হুজুর বা কোনো বুজুর্গ ব্যক্তি যখন কোনো তেলাওয়াত করেন বা কোনো সূরা পাঠ করেন বা সেই পবিত্র আয়াতের দ্বারা যখন তাকে ওই যে বললেন যে পানি ছিটিয়ে দেন বা তাবিজ দেন, তখন দেখে আবার সমস্যাগুলো ঠিক হয়ে যায়। মানে কি বলবো যে কি কারণে জিনরা বিরক্ত হয় বা কি কারণে ভর করে, এটা নানান মানুষের নানান ধরনের তর্ক, নানান ধরনের সন্দেহ, নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের মানে কি বলবো মতবাদ থাকতে পারে। কিন্তু এই বিষয়টা তো সত্যি যে এরকম ঘটনা অহরহই ঘটছে এবং এরকম ঘটনার মানুষ অনেক সময়ই এরকম ধরনের চিকিৎসার দ্বারা সুস্থ হয়ে উঠছেন। তো যাই হোক, আপনাকে ঘটনা পাঠানোর জন্য ধন্যবাদ। ইউকে থেকে ঘটনা পাঠিয়েছেন এবং আপনার মাধ্যমে আমরা অন্য সবাইকেও বলবো যারা ইউকেতে শুধু না পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন তারা আমাদের ঘটনা পাঠান, আমাদের সাথে থাকুন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করবো দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান। আমরা আপনাদের সবার ঘটনার জন্য অপেক্ষায় আছি। সামনের মাসে আমাদের বার্থডে আপনারা সবাই জানেন এবং নতুন বছর চলছে, সুতরাং আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com।